Hello student, class 12, semester 4, West Bengal Board of Higher Secondary Education. Welcome to my channel Focus Edu Center. আমি তোমাদের সিলেবাসের যে পোয়েট্রিগুলো আছে, পোয়েমগুলো আছে, সেগুলো তার মধ্যে হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার সনেট 73 আর একটা হচ্ছে তোমার হগ রুস্টিং। এই দুটো হগ রুস্টিংটা প্রথমে আছে, সনেট 73টা তারপরে আছে। এই দুটো আমি বঙ্গানুবাদ করে বিশ্লেষণ করে দিয়েছি। এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট। কার্ল ডেনিসের লেখা একজন বিখ্যাত কবিতা, কার্ল ডেনিসের লেখা একটা বিখ্যাত কবিতা গ্রিন হাউস এফেক্ট। এটা তিনি লিখেছেন কার্ল ডেনিস। তো কার্ল ডেনিস 17ই সেপ্টেম্বর 1939 সালে জন্মেছিলেন লুইসের মিসৌরিতে। তিনি তার পোয়েট্রি সংকলন 1995-এর পোয়েট্রি যে সংকলন, মানে কবিতা সংকলন থেকে, তার মধ্যে থেকে এটা নেওয়া হয়েছে। গ্রিন হাউস এফেক্টের যে ভয়ঙ্কর প্রভাব আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের মধ্যভাগে শস্যবালের উপর পড়েছিল, আমরা সবাই জানি গ্রিন হাউস এফেক্টের কি ভয়ঙ্কর প্রভাব। তার জন্য যে গ্লোবাল ওয়ার্মিং এর সৃষ্টি হয়, বাতাসে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, এইসব বিভিন্ন ধরনের গ্যাস বাতাসে যখন পরিমাণ বেড়ে যায়, তখন এই সমস্ত গ্রিন হাউস এফেক্টের যখন গ্যাস বাতাসে বেড়ে যায়, তখন কি হয়, গ্লোবাল ওয়ার্মিং এর সৃষ্টি হয়। তো গ্লোবাল ওয়ার্মিং এর সৃষ্টি হওয়ার জন্য হয়েছে, সেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের মধ্যভাগে প্রচণ্ড রকমভাবে ক্ষতি করেছে শস্য সম্পদের ওপর। তার ওপরেই কবিতাটা তিনি কার্ল ডেনিস লিখেছেন, গ্রিন হাউস এফেক্টটা, যে কী ধরনের ক্ষতি হয়েছে এবং তার জন্য কী করণীয়, কী করতে হচ্ছে, আমরা কী করছি, কী অবস্থায় আছি এবং আমাদের কী করণীয়, সেই সমস্ত সম্বন্ধে তিনি ডিটেলসে কবিতার মধ্যে প্রত্যেকটা লাইনের মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন। আমি প্রতিটা লাইনের বঙ্গানুবাদ করব, করে তার প্রত্যেকটা লাইনের আসল মানে সঠিক অর্থটা কি আমি বিশ্লেষণ করব। প্রথমে কি লিখেছে দেখো, লিখেছেন তোমরা দেখো, দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। ধীরে ধীরে উত্তাপ কি হচ্ছে, উত্তাপে বেড়ে যাওয়ার যে প্রবণতা, গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড মানে উত্তাপ বেড়ে যাওয়ার, তাপমাত্রা বেড়ে যাওয়ার যে প্রবণতা, উত্তাপ বেড়ে যাওয়ার যে প্রবণতা, উইল লাইকলি গো অন মানে চলতেই থাকবে। অ্যান্ড দ্য গ্রেন বেল্টস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। এবং শস্য সমৃদ্ধ যে অঞ্চলগুলো, গ্রেন বেল্টস মানে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে শস্য সমৃদ্ধ অঞ্চলগুলো, সেগুলো বলতে চাইছে কি, বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস, মেরু অঞ্চলের দিকে সরে সরে যাবে। তার কারণ হচ্ছে যে আমেরিকা যুক্তরাষ্ট্রে যখন দেখা যাচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং এর প্রচণ্ড, শুধু আমেরিকা যুক্তরাষ্ট্র নয়, গোটা পৃথিবীর কথাই বলছেন তিনি, আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা তিনি বলেছেন বিশেষভাবে। তো দেখা যাচ্ছে কি, তিনি সেই দেশের কথাই উল্লেখ করেছেন। তো সেখানে দেখা যাচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বালুকা পুরো গরম হয়ে যাচ্ছে, মরুভূমি সৃষ্টি হচ্ছে, মানে দেখা যাচ্ছে মাটি প্রচণ্ড উত্তপ্ত হয়ে যাচ্ছে, সেখানে চাষাবাদ করার মতো জমি আর পাওয়া যাচ্ছে না, শস্য শ্যামলা যে দেশ সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই গ্রিন বেল্ট বিগেন টু স্লাইড, সেটা আস্তে আস্তে মেরু অঞ্চলের দিকে চলে যাচ্ছে। কেন না, মেরু অঞ্চলের দিকে যাওয়ার কারণ হচ্ছে মেরু অঞ্চলে কম্পারেটিভলি একটু ঠান্ডা, একটু জলের সন্ধান আছে, সেখানে পাওয়া যাবে, সেই জন্য শস্য সমৃদ্ধ অঞ্চলগুলো সেই দিকেই চলে যাচ্ছে। দ্য প্লেন স্টেটস উইল বি অ্যাবান্ডেন্ট অ্যাজ জায়ান্ট ডাস্ট বাউলস, মানে সমতল রাজ্যগুলো, সেগুলো দেখা যাচ্ছে উইল বি অ্যাবান্ডেন্ট মানে পরিত্যক্ত হয়ে যাবে। উইল বি অ্যাবান্ডেন্ট অ্যাজ জায়ান্ট ডাস্ট বাউলস মানে দৈত্যাকারে, রাক্ষসের মতো বিশালভাবে ধুলোয় পরিণত হচ্ছে, মাটিটা ধুলোময় হয়ে যাচ্ছে, সেই জন্য ধুলার জমিতে পরিণত হচ্ছে। সেই জন্য সমতল ভূমির যে শস্যগুলি প্রচুর পরিমাণে ধুলোর পাত্রে পরিণত হওয়ার জন্য এটা পরিত্যক্ত হয়ে যাবে, অ্যাবান্ডেন্ট হয়ে যাবে। গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা এই দেশগুলো শক্তিধর দেশে, মহান শক্তিধর দেশে পরিণত হবে, কারণ তাদের শস্য শ্যামলা তবু কম্পারেটিভলি অন্যান্য আমেরিকা যুক্তরাষ্ট্রের থেকে বা অন্যান্য দেশের থেকে দেখা যাবে যে সেগুলো তারা শস্য উৎপাদন কিছুটা সেখানে হলে কিছুটা হচ্ছে, তাই তারা কি করবে, মহান শক্তিধর দেশে আস্তে আস্তে পরিণত হবে, কারণ সেখানে গ্লোবাল ওয়ার্মিং এর পরিমাণটা একটু কম গ্রিনল্যান্ড, আন্টার্কটিকায়। ইভেন ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার, যদি আমরা এমনকি তাদেরকে, এই দেশগুলোকে একটা দেশের বিরুদ্ধে আরেকটা দেশকে উস্কে দিই, বা কি করি, একে অপরের বিরুদ্ধে যদি আমরা বলি, তাহলে কি হবে,
বিরুদ্ধে বলার চেষ্টা করি, তাহলেও তবুও তারা গ্রেট পাওয়ার মানে মহান শক্তিধর দেশেই পরিণত হবে। ফর মোর এড উই শ্যাল স্টিল বি পুয়ারার দ্যান উই আর নাও। আর আরও বেশি সাহায্য নিয়ে আমরা কী হবে, আমরা বেশি সাহায্য নিতে হবে, কারণ আমাদের দেশ তখন গরিব হয়ে যাচ্ছে। আস্তে আস্তে গরিব হওয়ার জন্য কী হচ্ছে, টাকা পয়সা নেই। তো সেই অবস্থায় কী হচ্ছে, ফর মোর এড আরও সাহায্যের জন্যে উইল স্টিল বি পুয়ারার দ্যান উই আর নাও। আমরা এখন যতটা গরিব আছি তার থেকে আরও বেশি গরিব হয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারলে? তারপর কি বলছে, কেন গরিব হয়ে যাচ্ছে, মানে শস্য শ্যামলা দেশ নষ্ট হয়ে গেছে, আর চাষবাস হচ্ছে না। চাষবাস না হলে আর্থিক উন্নতি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। লাইফ উইল বি ডিফারেন্ট, গুড টিলাবেল ল্যান্ড সো ডিয়ার। জীবন হয়ে যাবে অন্যরকম। কীরকম হয়ে যাবে, গুড টিলাবেল ল্যান্ড সো ডিয়ার, মানে মূল্যবান চাষযোগ্য জমিগুলোই অত্যন্ত মূল্যবান হয়ে যাবে। ভালো চাষযোগ্য জমিগুলোই অত্যন্ত মূল্যবান হয়ে যাবে। গুড টিলাবেল মানে ভালো চাষযোগ্য জমি, ল্যান্ড সো ডিয়ার মানে মূল্যবান হয়ে যাবে। তাহলে ভালো চাষযোগ্য জমিগুলো খুব মূল্যবান হয়ে যাবে আমাদের কাছে, কারণ চাষের জন্য জমি আর খুঁজে পাওয়া যাবে না। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য গ্রিন হাউস এফেক্টের ফলে পরিণামে কি হলো না, চাষযোগ্য জমি আর খুঁজে পাওয়া যাবে না। দ্য সাবরাবস উইল গিভ ওয়ে টু ফার্মস। শহরতলির অঞ্চলগুলো ছেড়ে দিতে হবে চাষের যোগ্য জমির জন্য, মানে শহরতলির অঞ্চলে যেখানে অফিস আদালত বড় বড় বিল্ডিং তৈরি হয় সেসবগুলো সব ছেড়ে দিতে হবে চাষের জমির জন্য। কেন না, চাষবাস না করলে তখন মানুষ আর খেতে পাবে না। তাই বলছে দ্য সাবরাবস উইল গিভ ওয়ে টু ফার্মস, দ্য সিটিজ ফিল আপ এগেন উইথ পিপল টু পোর টু ওন কার্স। এখানটা মানেটা দেখো, একটা গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে এখানে। শহরতলির অঞ্চলগুলো চাষের জন্য ছেড়ে দিতে হবে, কারণ সেখানের বেশিরভাগ অঞ্চলই গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য শস্য শ্যামলা হওয়ার মতো সম্ভাবনা নেই। দ্য সিটিজ দ্যাট ফিল আপ উইথ পিপল টু পোর টু ওন কার্স, মানে শহর অঞ্চলে যে সমস্ত লোকগুলো থাকে, মানুষ থাকে, তারা এতটাই গরিব হয়ে যাবে যে তাদের গাড়ি কেনার বা কেনের যে খরচ বহন করার সেই ক্ষমতাটাও তাদের থাকবে না। তাহলে কি হবে, তাহলে দেখো কি হবে, ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিস, তাদেরকে হেঁটে হেঁটে কাজে যেতে হবে, অথবা ট্রলিতে বা ভ্যান রিক্সা করে কিংবা ঠেলা গাড়ি করে কী হবে, তাদের ভিড় করে যেতে হবে, কাজের জায়গায় তাদের যেতে হবে। উইল মুভ ডাউন স্ট্রিট লাইন উইথ প্র্যাকটিক্যাল নার্টিস, আমাদের চলতে হবে কোনখান দিয়ে না, বাস্তবিক পক্ষে বাদাম গাছে ভরা রাস্তার পাশ দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। নো এলমস অ্যান্ড ওয়াক্স উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লনস, নো এলমস আর ওয়াক্স উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লনস। কোনো এলম গাছ বা ওক গাছ দেবদারু গাছ, এই সমস্ত গাছ কিছুই আমাদের সামনের লনে, বাহারি গাছ যে সমস্তগুলো হয় সাধারণত ওক গাছ দেবদারু গাছ, এই সমস্ত গাছগুলো আমরা যে সমস্ত লাগিয়ে থাকি, সেগুলো কিছুই লাগানো যাবে না, মানে কিছুই থাকবে না। কেন না, উইথ ভেজিটেবলস ক্রাউডিং ইন দ্য ফ্রন্ট লনস, আমাদের বাটুল লনের সামনের উঠোনে কি হবে না, শাকসবজির গাছ লাগাতে হবে। শাকসবজির গাছ প্রচুর পরিমাণে লাগাতে হবে, কারণ খাবে কি মানুষ খাবার কিছু জিনিস নেই, ন্যাচারালি শাকসবজি জিনিস লাগাতে হবে। দ্য ট্যাক্স বেস উইল টু স্মল টু সাপোর্ট দ্য পাবলিক বিল্ডিংস, মানে কর আদায়ও এত কম হয়ে যাবে যে সরকারি ভবনগুলোর রক্ষণাবেক্ষণ করার ক্ষমতা সরকারের থাকবে না। সরকারি ভবনগুলো রক্ষণাবেক্ষণ করার মতন খরচ ট্যাক্স থেকে কর আদায় করে ট্যাক্স থেকে কোনো যা উঠবে তাতে চলবে না। কর আদায় করে সেই পয়সায় রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে না। তাহলে কি হবে, উই হ্যাভ টু ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক ইচ উইক, প্রতি সপ্তাহে কাজের শেষে আমাদেরকে শ্রম দিতে হবে, স্বেচ্ছাশ্রম দিতে হবে, মানে নিজেদেরকে পরিশ্রম করতে হবে ঘন্টার পর ঘন্টা। প্রত্যেক সপ্তাহে কাজের শেষে কি করতে হবে, টু রেক দ্য লন অফ দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল, মানে পাঠাগার, লাইব্রেরি পাঠাগার তোমরা জানো, আর শহরের যে বড় হলঘর সেই সমস্ত হলগুলোর কী করতে হবে, রক্ষণাবেক্ষণ করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদেরকে শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। আর কি করতে হবে, টু টাক পয়েন্ট দ্য চিমনি অফ দ্য ফেডারেল বিল্ডিং, তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে ফেডারেল বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের চিমনিগুলো গ্লোবাল ওয়ার্মিংয়ে নষ্ট হয়ে গেছে,
গ্রিন হাউস গ্যাস এফেক্টে গ্লোবাল ওয়ার্মিং যে সৃষ্টি হয়েছে তাতে চিমনিগুলো নষ্ট হয়ে গেছে, সেই চিমনিগুলোর মেরামতির কাজ করতে হবে। ইফ উই ডু নট ওয়ান্ট টু প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম, এখানে একটা খুব কথা, গুরুত্বপূর্ণ কথা দেখো, কবি কি বলতে চাইছেন, যদি আমরা না চাই, ইফ উই ডু নট ওয়ান্ট দ্য প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম, মানে রোমের যেভাবে মন্দিরগুলো ধ্বংস হয়ে গেছিল সেইভাবে ধ্বংস হতে যদি আমরা এই আমাদের দেশকে না দেখতে চাই, তাহলে আমাদের শ্রম দিতে হবে। ডু নট ওয়ান্ট অ্যান্ড ইফ ডু নট ওয়ান্ট, মানে এটা ইফ ডু নটটা আমি বলছি কেন, মানে ওই ইফ এর সঙ্গেই এই লাইনটা যুক্ত আছে। যদি আমরা না চাই, ডু নট ওয়ান্ট শিপ টু গ্রেজ ইন আওয়ার স্কোয়ার্স, মানে আমাদের সমতল জায়গায় স্কোয়ার জায়গাগুলোতে যদি ভেড়ার দল চড়ে বেড়াতে না দেখতে চাই, আর মন্দির প্রাঙ্গণে এই মন্দিরগুলো যেভাবে ভেঙে ভেঙে গেছিল রোমেতে, সেই রকম অবস্থা যদি না দেখতে চাই, তাহলে আমাদেরকে শ্রম দিতে হবে। তারপরে কি বলছে দেখো, অ্যাজ দে গ্রেজ ইন দ্য ফোরাম অফ হার 1000 ইয়ার্স, যেরকমটা হাজার হাজার বছর ধরে শহরের প্রাণকেন্দ্রে এই ভেড়ার দল ঘুরে বেরিয়েছিল রোমেতে, সেটা যদি আমরা দেখতে না চাই, তাহলে আমাদের শ্রম দিতে হবে। কারণ সরকারি ভবনগুলোর রক্ষণাবেক্ষণ করার জন্য করের ট্যাক্স যথেষ্ট পরিমাণে নয়। উইথ এ লিটল এফোর্ট দ্য কান্ট্রি উইল গো অন, মানে কবি এখানে একটা স্বস্তির সুর বলেছেন, কিরকম, যে একটা সামান্য পরিমাণে যদি আমরা একটু পরিশ্রম দিই, একটু শ্রম দিই, একটু কাজ করি, তাহলে আমাদের দেশটা আবার চলতে থাকবে, মানে অচল হয়ে পড়বে না। সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস টু স্ট্রঙ্গার ক্যাথেজ, তো কার্থেজের কাছে, শক্তিশালী কার্থেজের কাছে যদি আমরা আমাদের উচ্চস্থান হারিয়ে ফেলি, তাতে কি, মানে এটা একটা ব্যঙ্গ করেই কবি বলেছেন, আমরা তো মরতে বসেছি, মানে আমরা দরিদ্র থেকে দরিদ্রতম হয়ে যাচ্ছি। তো সেই জন্য সেই অবস্থায় যখন আমাদের বাঁচতে হবে, আমাদের শস্য শ্যামলা দেশ যখন হারাতে চলেছি, তখন আমাদের চাষবাস কোনো রকমভাবে করতে হবে, শহরতলি জায়গা দিয়ে করতে হবে। তো সেই অবস্থায় যদি আমরা শক্তিশালী কার্থেজের কাছে হেরেও যাই, মানে আমরা যদি আমাদের উচ্চ মর্যাদা হারাই, তাহলে সেটা আক্ষেপ করার কিছু নেই। সো হোয়াট, তাতে কি এসে যায়। হুজ ফার ফ্লাং ফিল্ডস উইল বি লোডেড উইথ মার্চেন্ডাইজ, যার সুদূর প্রসারিত নৌবহরগুলো পণ্যেতে ভরে উঠবে, আমরা দেখতে পাবো। চিপার দ্যান আওয়ার্স, আমাদের থেকে সস্তায় সেগুলো বিক্রি হবে, মানে চিপার দ্যান আওয়ার্স, মানে পণ্য দ্রব্যগুলো কি হবে, এই সামগ্রীগুলো, ব্যবসার সামগ্রীগুলো আমাদের থেকে সস্তা হবে। অ্যান্ড উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম বিচ, আমরা সমুদ্র সৈকত থেকে দেখতে পাবো, দেখে আনন্দ পাবো, সেগুলো দেখেই আনন্দ পাবো। কেন, আরো কি হবে দেখো, অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আর্মাদাস পাস, যখন দেখা যাবে কোরিয়ানের নৌবহরগুলো দেখা যাবে আলো দিয়ে আমাদের পাশ দিয়ে চলে যাবে, আলো জ্বালিয়ে চলে যাবে। অন দেয়ার এন্ডলেস প্যাট্রোলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে তাদের সীমাহীন টহলদারির জন্য তারা যখন আলো দিয়ে আমাদের পাশ দিয়ে কোরিয়ানের নৌজাহাজগুলো চলে যাবে, যুদ্ধজাহাজগুলো চলে যাবে, তখন সেগুলো আমরা দেখব। লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম টু শান ইন দ্য সান, এখানে একটা কবি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন দেখো, লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, তাদেরকে সূর্যের একটু আলো পেতে দাও। তার মানেটা এখানে কবি বলতে চাইছেন যে এই সমস্ত দেশগুলো, কোরিয়ান দেশগুলো কি হচ্ছে, এখন খুব আনন্দে আছে, মজায় আছে, তারা প্রচুর পরিমাণে পণ্য সামগ্রী বিক্রি করছে, তাদের ওখানে এখনো পর্যন্ত গ্লোবাল ওয়ার্মিংয়ের সেরকম কিছু প্রভাব পড়েনি, কিন্তু তারা পরিবেশকে অবহেলা করছে, তারা অবহেলা করে কি করছে, অস্বীকার করছে। তার জন্য কিন্তু তাদের পরিণাম, তাদের কিছুদিনের পরেই সেই পরিণাম তাদেরও সৃষ্টি হবে, ভয়ঙ্কর অবস্থা সেখানেও সৃষ্টি হবে, তখন তারা টের পেয়ে যাবে। এই কথাটাই কবি বলতে চাইছে। তাই তাদের একটু সূর্যের আলো এখন পেতে দাও, এই যে লেট দেম হ্যাভ দেয়ার লিটল টাইম ইন দ্য সান, সূর্যে এখন কিছুটা আলো পেচ্ছে, তারা পাক, তারা মজা করছে করুক, তারা আনন্দ পাচ্ছে পাক, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পরিবেশ অসচেতনতার জন্য তাদেরও কিন্তু এই একই অবস্থায় পড়তে হতে পারে, এই কথাই কবি এই কথার মাধ্যমে বলতে চাইছে। তারপর দেখো, উই উইল সে টু আওয়ার সেলফ অ্যাজ উই বিগ্যান টু সে, আমরা আমাদের নিজেদের মধ্যে বলা বলি করবো যখন আমরা দুলতে থাকবো, এরকম টু দ্য স্ট্রেনস অফ আওয়ার নেটিভ বিচ ব্যান্ড, আমাদের স্থানীয় যে সুর, গানের সুর, সেই গানের সুরের তালে তালে আমরা দুলতে থাকবো। টু দ্য স্ট্রেন মানে সুর, আর সোয়ে মানে দোলা, তো আমরা দুলতে থাকবো গানের তালে তালে, স্থানীয় গানের তালে তালে আমরা সেই সুরে দুলতে থাকবো। ইগনোরিং দ্য হিটস
ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও। রেডিওতে আর্কটিকের জনপ্রিয় গানগুলোকে আমরা উপেক্ষা করব, উপেক্ষা করে আমরা নিজেদের স্থানীয় গানের সুরের তালে মিলিয়ে আমরা দুলতে থাকবো, কারণ আমরা নিজেদের শ্রম দিয়ে আস্তে আস্তে দেশটাকে আবার আস্তে আস্তে বাঁচিয়ে তুলতে পারবো। এই কবিতার মধ্যে কবি এই কথাটাই বলতে চাইছেন যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে এবং নিজেদের সেখান থেকে কী করে সার্ভাইভ করা যায় সেটা তিনি এখানে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। ফোকাস এডু সেন্টারের তরফ থেকে তোমাদের সকলের আসন্ন পরীক্ষা ভালো হবে এই আশা করে, এই কামনা করে আমার ভিডিওটা শেষ করছি। তার আগে তোমাদের বলি, তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই আমার ভিডিওটা দেখতে পায়। আরও একটা কথা বলে রাখি, এই সমস্ত যে পোয়েট্রিগুলো পড়াচ্ছি তার শর্ট কোশ্চেন, লং কোশ্চেন, সব কোশ্চেনগুলো আমি পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে করে দিতে থাকবো। তোমরা অবশ্যই ফলো করবে, তোমরা উপকৃত হবে এই আশা রেখে আমি আমার ভিডিওটা শেষ করলাম।